আজকের দিন থেকে যদি আমি ধরি, এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হতে ঢের বাকি আছে, কিন্তু এটা পরিষ্কার যে 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কিন্তু 26শে বিধানসভার প্রস্তুতি শুরু করে দেবে। এবং বলা যেতে পারে যে 21 তারিখে শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন দলের অগণিত সাধারণ কর্মী, বিভিন্ন জেলা স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, রাজ্য স্তরের নেতা এবং কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের। অর্থাৎ রণকৌশল কি হতে পারে বা কি না হতে পারে সেটা তো পরের বিষয়, কিন্তু দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূল কংগ্রেস দেবেন। আজকে তার প্রস্তুতি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল এবং তাতে যেটা দেখা গেল যে বীরভূম জেলা নিয়ে আলোচনা হতে আলাদা করে আলোচনা হলো। বীরভূম জেলা নিয়ে তৃণমূলের দলীয় সভাপতি আলোচনায় ডাকলেন কাজল কেষ্টকে। দুজনের সঙ্গেই কথা বলে ব্যাপারটা সর্ট আউট হয়ে গেছে বলে আপাততভাবে যেটা মনে করা হচ্ছে। কতটা সর্ট আউট হয়েছে সেটা সময় বলবে, ভোটের আগের আবহ বলবে বীরভূমের। আর অন্যদিকে যেটা আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা বুথ কমিটি তৈরির উপরে জোর দেওয়া হলো সল্টলেকের দলীয় কার্যালয়ে বিজেপির তরফে। সেখানে অমিত শাহর মানে তার এটাই বার্তা ছিল যে বিভিন্ন বুথ স্তরে যে কমিটিগুলো হয় সেই কমিটিগুলোকে নতুন করে তৈরি করা বা সেগুলোকে ঠিকঠাক মতো তৈরি করা, সেই কাজটা বিজেপি করলো। আজকে সবথেকে ভালো লাগছে এটা যে আমাদের স্টুডিওতে যারা গেস্টরা আসবেন তার মধ্যে প্রথম জাতীয় কংগ্রেস এবং তারপর সিপিএম মুখপাত্র তিনিও এসছেন। তো কাজে 21-এর নির্বাচন নিয়ে ভাবনা চিন্তার বিরোধীদের যে চালচলন বা যে স্ট্র্যাটেজি, সেটার থেকে ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা কংগ্রেস বা সিপিএম এরা কিভাবে করবে সেটা আমরা জানবো। কিন্তু এখন এই মুহূর্তে তৃণমূলের রাজনীতির অন্দরে কাজল কেষ্ট দ্বৈরথ একটা সমস্যা। দেখুন, শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে, বিভিন্ন জেলায় জেলায় রয়েছে। এটাকেই কি তাহলে বাম কংগ্রেস ডিভিডেন্ড করতে পারে ভোটের আগে? এই প্রশ্ন থাকবে। কিন্তু তার আগে একেবারে প্রথম যেটা আপনাকে দেখাবো যে কাজল আর অনুব্রতকে নিয়ে বৈঠক, এবং এই কাজল কতটা গুরুত্বপূর্ণ দলের কাছে নাকি কেষ্ট গুরুত্বপূর্ণ দলের কাছে, আমাদের প্রতিবেদন প্রথম আমরা দেখিয়ে নিই। দেখুন, তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে শনিবারের প্রস্তুতি বৈঠকে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। ফোনে পুলিশ আধিকারিককে কুকথাকাণ্ডের পর এই প্রথম দলের বৈঠকে কেষ্ট, তাও আবার খাস কলকাতায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে। অন্যান্য জেলা থেকেও নেতারা এসেছিলেন এই বৈঠকে। ছিলেন বীরভূম তৃণমূলের কোর কমিটির সকল সদস্যরাও। প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকদের আনার দায়িত্ব থাকে জেলা নেতৃত্বর। জেলায় জেলায় আলাদা করে চলে প্রস্তুতি সভা সমাবেশও। শনিবারের বৈঠকে জেলা নেতৃত্বের সঙ্গে তা নিয়েই আলোচনা করেছেন সুব্রত বক্সিরা। এবারের 21শে জুলাইয়ের কাছে আলাদা একটা তাৎপর্য। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের সম্ভবত সর্বশেষ বড় সমাবেশ 21শে জুলাইয়ে। দলের সকল স্তরের নেতাকর্মীকে এক ছাতার তলায় নিয়ে এসে ওই দিন 26-এর ভোটে দলের রণকৌশলের বার্তাও দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল যে সকলকে এক ছাতার তলায় আনতে চায়, শনিবারের বৈঠক থেকেও মিলেছে তার বার্তা। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় কার্যত মুখ পুড়েছে তৃণমূলের। কেষ্টর গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন বিরোধীরা। চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশনও। আইসিকে কুকথার ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তলব পাওয়ার পরে 5 দিন কোট আনকোট বেড রেস্টে থেকে মামলার তদন্তকারী অফিসারের কাছে হাজিরাও দিয়েছেন অনুব্রত, কিন্তু এখনও তিনি জামিন নেননি। পুলিশও তাকে ধরেনি। এই আবহে দলীয় বৈঠকে অনুব্রতর যোগ দেওয়াটা অতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। দল কেষ্টর কুকথার পাশে নেই, কিন্তু কেষ্টরও যে বিশেষ কোনো বিপদ নেই তা যেন স্পষ্ট ফিরহাদ হাকিমের কথায়। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসাবে তার নাম ডাক আছে অনেক, তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে।
শনিবারের বৈঠকে অনুব্রত ছাড়াও ডাক ছিল বীরভূমের কোর কমিটির সদস্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ওরফে চাঁদু, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরীদের। বীরভূমের নেতাদের আসা যাওয়ার ছবিতে যেন স্পষ্ট দৌড়দণ্ড প্রতাপ কেষ্টমণ্ডল এখন যেন বড়ই একা। একসময় কেষ্ট যেখানে, রানা থাকতেন সেখানে। চাঁদু বিকাশদের পরিচয় ছিল কেষ্ট অনুগামী বলে। সেই রানা, চাঁদু, আশিসরা এখন যেন কাজল শেখের সঙ্গী। ছবি যদি কোনো কথা বলে তবে বলতেই হবে বীরভূমের তৃণমূলে এখন প্রভাব বেশি কাজলের। প্রতাপেও কি কেষ্টকে ছাপিয়ে গিয়েছেন কাজল, নাকি দুঃসময়ে খানিক চুপ থাকা কেষ্টমণ্ডলী আদতে বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ নেতা? ফোন কাণ্ডে পুলিশের হাতে গুটিয়ে থাকা খানিকটা জবাব দিয়েছে, বাকি জবাব মিলবে সময়ে। ক্যালকাটা নিউজ। এখন এই কেষ্টকে বাদ দেওয়া কি সম্ভব? যে কেষ্ট একটা সময় দোর্দণ্ড প্রতাপ কেষ্ট বাম জমানার অবসান ঘটিয়ে নাকি বীরভূম জেলা অঞ্চলে পুরো তৃণমূলের ঝান্ডা গেড়েছেন তিনি। তার মানে বীরভূম জেলা জুড়ে তৃণমূলের যে স্বাধীন যাত্রা তার সূচনা করেছেন হচ্ছে অনুব্রত মণ্ডল। এখন সেই অনুব্রত মণ্ডলকে কি করে সরায় দল? এবং সেই কারণের জন্য এই কেস খেয়ে তিহারে যাওয়ার পরেও, কেস খেয়ে আবার রিপিট করছি, কেস খেয়ে তিহারে যাওয়ার পরেও দল কেষ্টমণ্ডলের কাছ থেকে দলীয় সভাপতি পদটা কেড়ে নিতে কনফিউজ ছিল। দীর্ঘদিন জেলে মানে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি জেলে, এটা বললেও আমাদের টেকনিক্যালি কোনো অসুবিধে ছিল না, আমাদের যারা এখান থেকে সঞ্চালনা করি, অর্থাৎ জেলা সভাপতি পদটা ছিল। এরপর কি দেখা গেল, অতি সন্তর্পণে সঙ্গোপনে আবার যখন ভোট আসলো, অন্যদিকে কাজল দেখিয়ে দিল যে দাদা ছাড়াও ভোট করা যায়। একটু বেড়ে খেললো আর কি, কাজল বেড়ে খেললো, ভোট করালো, ভোটের সংখ্যাও বাড়লো। আবার অন্যদিকে এই কাজল সংখ্যালঘু ভোটকে কনসেন্ট্রেট করেছে বলে অনেকে বলেন, আমি জানি না ঠিক কিনা। বীরভূমের সমস্ত সংখ্যালঘু ভোটকে কনসেন্ট্রেট করে তৃণমূলের দিকে নিয়ে এসছেন বলে অনেকে দাবি করেন। এরপর যখন দাদা মানে বড়দা ফিরে এলেন, কেষ্টমণ্ডল যখন ফিরে আসলো, তখন কিন্তু নতুন করে তাকে আর সভাপতি পদ দেওয়া হলো না। ইভেন কি করা হলো, কাজল শেখ থেকে সভাপতি পদটা নিয়ে নেওয়া হলো, একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হলো। আশিস ব্যানার্জির নেতৃত্বে কোর কমিটি থাকবে এবং তারাই নির্বাচন সংক্রান্ত বীরভূমের নানান কাজে পরিচালনা করবে দলীয়ভাবে, কোর কমিটি দেখবে। এখন সেখানে দাঁড়িয়ে তারপর একের পর এক অনুব্রত মণ্ডলের যেটা স্বভাবসিদ্ধ ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় তিনি চালিয়ে খেলতে গিয়ে বোল্ট হয়েছেন। আর ওই যে ভাইরাল ভিডিওটা আছে, সেখানে পুলিশ ওই আধিকারিককে তিনি কাজলের কি খায় বলেছেন, সেটা আমি এইখানে বললে আমার চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে, তো সেই কারণের জন্য সেটা বলতে পারবো না। কিন্তু ওই পুলিশ আধিকারিক মিস্টার হালদার মনে হয় খুব সম্ভবত, উনি কাজলের কি খায় সেটাও উনি বলেছেন। অর্থাৎ কাজল সম্পর্কে অনুব্রত মণ্ডল দল নির্দেশ দিয়েছেন বলে কোর কমিটির মধ্যে থেকে গদগদভাবে দল পরিচালনা করবে দুইজন, তা নয়। আজকে সেই কারণের জন্য এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতে স্পেশাল সেগমেন্ট রাখতে হলো এই দুজনের জন্য। এই দুজনকে বসিয়ে নাকি সব কিছু মিটে গেছে। আমার প্রথম মনে হচ্ছে আমাদের এই আজকের পুরো প্যানেলে উপস্থিত মহিলা সদস্য সুস্মিতা বিশ্বাস, সুস্মিতাদি, আমাদের সুস্মিতাদিকে দিয়ে আমরা শুরু করব, কিন্তু তার আগে পরিচয় করে দিই কারা আজকের আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত। প্রীতমকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সুস্মিতা বিশ্বাস জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত আজকের অনুষ্ঠানে। চন্দন চ্যাটার্জি আমার প্রিয় বক্তা, সিপিএম নেতা, আজকের মুখপাত্র সিপিএমের চন্দনদা আজকে রয়েছেন এখানে। পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন সাংসদ, তৃণমূল নেতা, জেলা অধিকর্তা মানে কোচবিহার জেলার। তো পার্থদাকেও স্বাগত জানাই, কিন্তু সুস্মিতাদিকে দিয়ে শুরু করি। সুস্মিতাদি, বিজেপি একটা, আমি জানি না কংগ্রেস এটাকে করতে পারলো না কেন, কারণ বিজেপি যেটা করছে বিভিন্ন জায়গায়, যে এই যে কেষ্টমণ্ডলের অ্যাটাকটাকে বাংলার সমস্ত মা বোনের ওপর আক্রমণ, কুকথার আক্রমণ বলে তারা কিন্তু রাস্তায় নেমে বেশ কিছু জায়গায় বড় বড় এজিটেশন করা বা ঘেরাও বা বিক্ষোভ বা অবস্থান, এইসব কর্মসূচিগুলো বিজেপি করেছে। আমার প্রশ্ন হচ্ছে, তোমার কাছে যাওয়ার আগে বা চন্দনদার কাছে যাওয়ার আগে ফিরহাদ হাকিমের ফুল মানে যেটুকু আমরা রেখেছি পুরো বক্তব্যটা একবার শোনাই। কি বলেছেন ফিরহাদ একবার শুনে নিয়ে বলতে তোমাদের সুবিধা হবে, শুনুন।
যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কিন্তু অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কোঙারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ। অনিল বোস, কোঙার আর হচ্ছে কৈলাস বিজয়বর্গী, এই তিনজনের সময় তো আপনারা বলেননি। অর্থাৎ এনারা তিনজনই একই রকমভাবে আক্রমণ করেছিলেন বলে ফিরাদ বলছেন, তখন চুপ করেছিলেন, এখন আপনারা মুখ খুলেছেন না। আমার কথা কিন্তু এই কেষ্টকে নিয়ে আলোচনা না, আমার কথা এই যে বাংলার মা বোনদের পাশে রয়েছেন দলনেত্রী এবং সর্বময় কর্ত্রী তৃণমূল কংগ্রেসের তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি তো মুখ্যমন্ত্রী তার ভোটে দাঁড়াবেন না দলীয় নেত্রী হিসাবে, তিনি তো সবসময় মহিলা সেন্টিমেন্টকে একত্রিত করবার চেষ্টা করেন। একাধিক প্রকল্প আছে রাজ্য সরকারের প্রান্তিক মানুষের জন্য, সেটা মহিলাদের জন্য, তার মধ্যে সব থেকে মেগা প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমার কথা হচ্ছে যে এই ইস্যুটা, এই যে অনুব্রত মণ্ডলের মুখ থেকে বেরিয়ে আসা অত্যন্ত কুকথা, অশ্লীল যে মন্তব্য মা বোনেদের প্রতি, এটাকে তোমরা ভোট বাক্সে মহিলাদের ভোটকে কনভার্ট করতে পারবে? যখন যেহেতু আজকে ভোটের লড়াই নিয়ে কথা বলছি, এবার বিষয়টা হচ্ছে যে আমরা করেছি বিভিন্ন জায়গায় অ্যাজিটেশন করেছি, হয়তো আপনারা খবরে দেখাননি, হয়তো মনে করেছেন এটা বেশি গুরুত্ব নয়, বিজেপির প্রোগ্রামগুলো দেখানো হয়তো গুরুত্বপূর্ণ বেশি, তাই জন্য হয়তো আপনারা দেখিয়েছেন, আমাদেরগুলো দেখাননি। তার জন্য আপনারা বলতে পারছেন বিজেপি অনেকগুলো প্রোগ্রাম করেছে, আমরা কোনো প্রোগ্রাম করিনি। আজকের আপনার বিষয়টা হচ্ছে কোথায় তৃণমূল আজকে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক করছে, কোথায় আজকে সল্টলেকে বিজেপি তাদের বুথ লেভেলে তারা বুথ কমিটিগুলো গঠন করতে বলছে। এটা আপনার সাবজেক্ট আজকে। মানুষের রোজগার, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিল্পর কিচ্ছু দরকার নেই, এখন ওই একটাই জায়গা, দুটো লড়াই, তৃণমূল ভার্সেস বিজেপি, বিজেপি ভার্সেস তৃণমূল, এবং এইটা আপনাদের সাবজেক্ট, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, তাই তো? না এবার বলছি না, আপনি বললেন আমরা রাস্তায় নামিনি। আমি দুজনের ইস্যু তুলেছি, কিন্তু আমি পাশাপাশি এটাও বলেছি যে দুজন সশরীরে উপস্থিত রয়েছেন বাম এবং কংগ্রেস, তারা তাদের অবস্থান স্পষ্ট করবে। তার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমরা সবার প্রথমে পৌঁছেছি। ফিজিক্যাল প্রেজেন্স সবথেকে বড় প্রেজেন্স, সেটাও আপনি বলেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাদ দিয়ে যাচ্ছেন, আমি না ধরলে বলতেই না, আপনি এই সম্মানটা জানিয়েছেন। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে আমি বলছি ওই যে ভোটগুলো, এই যে মা বোনেদের উপর আক্রমণ, আমার একদম পরিষ্কার, আমার কংগ্রেস বিজেপি বা তৃণমূল নিয়ে কথা নয়, আমার কথা বাংলার মা বোনের আক্রান্ত হচ্ছেন, এবং সেই কারণের জন্যই দল হয়তো তাকে রিপেয়ার করবার জন্য সেই জায়গাটা আজকে দলকে কমেন্ট করতে হবে। আমি একটু বলি আমাদের মুখ্যমন্ত্রী নিজে একজন স্বয়ং মেয়ে, এবং উনি সবসময় ওই 50% প্রায় ভোট তো নিয়ার অ্যাবাউট মহিলাদের, তিনি ওই মহিলাদের ভোটটাকে কেন্দ্র করে মহিলাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেন, কন্যাশ্রী, তারপরে এমনি স্বাস্থ্যসাথী কার্ডটাও বাড়ির মহিলাদের নামে হয়, এবং লক্ষ্মীর ভাণ্ডার, যেটা দিয়ে উনি মহিলাদের মনটা খুব ভালোভাবে কেড়ে নিয়েছেন। কিন্তু যেই মহিলাদের মনটা কেড়েছেন, আমি সেই মহিলাদেরকে একবার বলতে চাই, আপনারা কিন্তু পার্ক স্ট্রিট ভুলে যাবেন না, আপনারা কিন্তু হাসনাবাদ ভুলে যাবেন না, হাসখালি ভুলে যাবেন না, আপনারা কিন্তু কালিয়াগঞ্জ ভুলে যাবেন না, আপনারা কিন্তু রানাঘাট ভুলে যাবেন না, তা আপনারা কিন্তু কামদুনি ভুলে যাবেন না। তাহলে যেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীকে দেখিয়ে একটি মেয়ের চরিত্রকে অ্যাসোসিয়েশন করে, সেই হাসখালি ঘটনা যদি আমরা মনে করে দেখি, আমরা কামদুনির ঘটনা যদি মনে করে দেখি, আমরা পার্ক স্ট্রিটের ঘটনা যদি মনে করে দেখি, একজন দেহ ব্যবসায়ী মহিলারও কিন্তু তার সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তার নিজের উপরে শুধু না, সমাজের উপর বর্তায়। তা সুতরাং সেই জায়গায় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি মহিলাদের কতটা সম্মান করে। আরও একটি বিষয় যেটা মানুষের চোখের সামনে ফুটে উঠেছে, শ্বেতা খান একজন বড় তৃণমূল নেতা, যিনি দিনের বেলায় তৃণমূলের নেত্রী, রাত্রির বেলায় দেহ ব্যবসা করে, তার সাথে যুক্ত তিনি এবং তার ছেলে। আজকে তারা মহিলাদের সম্মান দেবে বলে আমরা আশা করি না। অন্যবার যে ভুলটা হয় এবার সেটা হবে না তো? একই রকম ভাবে আমরা প্রত্যেকবার দেখে ইস্যুগুলো নিয়ে তোমরা চিৎকার করো, এবং কংগ্রেসের নেতারা প্রচুর সভা করেন, আমি সবই স্বীকার করে নিচ্ছি, কিন্তু ভোট কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আবার তৃণমূলে গিয়ে যায়। আবার আমি বলবো একটাই কথা, আপনি যদি আমাকে এই কথাটা বলেন, তখন আমি একটা
একটাই কথা বলবো, তার মানে কি আপনি বলছেন আমরা ভোট রাজনীতি করে রাজনীতি করব না সমাজের জন্য রাজনীতি করব? কোনটা করব? মানুষের আপনি পছন্দ দুটোর উত্তর দিন। না, আপনি হ্যাঁ কি নাতে দুটো উত্তর দিন। আমি হ্যাঁ কি আমরা না ভোট রাজনীতি করব না সমাজের জন্য রাজনীতি? সমাজের জন্য রাজনীতি তাহলে করব। সমাজের জন্য যদি রাজনীতি করি, সমাজ কি জড় তাহলে পদার্থ? আজকে এই কথাগুলো না না, সমাজ কি জড় পদার্থ? ভোট রাজনীতি এই কিন্তু- সমাজে থাকা মানুষ যদি শুনুন। তোমাদের আন্দোলনকে না এন্ডোর্সমেন্ট দেয়, হ্যাঁ। তাহলে সেই আন্দোলন তো আজকে আমরা কার জন্য করছো? মানুষের মানুষের জন্য তো হ্যাঁ করছো। হ্যাঁ হ্যাঁ মানুষের তাহলে- জন্য তো তাহলে? এইগুলো তো সামাজিক উন্নয়নের জন্য, মানুষের অন্ন বস্ত্র এরপরে বাসস্থান, যেদিন শিক্ষা, ভোটের রেজাল্ট বেরোবে, স্বাস্থ্য। যেদিন ভোটের রেজাল্ট বেরোবে, তোমাকে আমরা সকাল থেকে এখানে ইনভাইট করব, তুমি মোটামুটি হ্যাঁ, 12টা 12:30 হ্যাঁ, পরে হ্যাঁ, বলবে যে হ্যাঁ, লক্ষ্মীর হ্যাঁ, ভান্ডারে সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর সেটাও ভান্ডারে তো মা বোনদের এই অপমান হাজার- একরকম। না, মা বোনদের অপমান না। তাহলে? আমরা বলতে চাইছি মানুষ সাময়িক কোনো কিছুতে সন্তুষ্ট হচ্ছে, যে আজকে এই সাময়িক কোনো কিছুতে সন্তুষ্ট হওয়া, আর তার ছেলে মেয়েটার যে চাকরি হচ্ছে না, তার ছেলে মেয়েরা যে রাস্তায় বসে আছে দিনের পর দিন, আজকে শিক্ষায় যে নৈরাজ্য, যে সন্ত্রাস এবং যে দুর্নীতি চালু হয়েছে, আজকে তার পরিণতি কি হতে পারে আগামী 5-10 বছর পরে বেশ, আরো ভালোভাবে তার আমি সবার থেকে বিয়েটা বোঝা first যাবে। roundটা নিয়ে নিই। আর আমি শুধু একটা কথা বলি এর সাথে, অনুব্রত মণ্ডল যা করেছে তা কোনোভাবে ক্ষমার যোগ্য না। তাদের নেতারা যেমন বলছে, যদি তাদের নেতারা সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিত দল থেকে, তাহলে বুঝতাম ববি হাকিম কিংবা তার পিছনে শোভনদেব চট্টোপাধ্যায় যিনি দাঁড়িয়ে আছেন এবং তার পিছনে বৈশ্বনাথ দা সব জায়গায় টিভিতে বলছেন অন্যায় করেছে, কিন্তু অন্যায়কে মেনে নিয়ে দল থেকে সাসপেন্ড করার হিম্মত কিন্তু কারণ নেই, কারণ একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তার মানে তুমি বলছো অনুব্রত মণ্ডলের পাশে ওই একটাই ল্যাম্পপোস্ট একটাই ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কেউ কিন্তু করতে পারবে না। চন্দনদার কাছে যাব। চন্দনদা, এই ক্ষেত্রে ফিরার হাকিম বলছেন লাস্ট ওয়ার্নিং, এই ভুল আর করবে না, ক্ষমা চাওয়ানো হয়েছে, 4 ঘন্টার মধ্যে চিঠি দেওয়া হয়েছে। আমি শুধু একজন নেতার কথা বলছি না, এই যে দলীয় যে দ্বন্দ্ব, এই দলীয় দ্বন্দ্ব তোমাদের দাবি মতো তোমরা সবসময় বলো যে বিভিন্ন ব্লকে আছে, খাওয়া খাই মারামারি তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে। আবার একাধিক বাম নেতার সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখেছি তারা এটাও আক্ষেপ করে বলছেন যে ভোটের আগে সব এক হয়ে যায়। তাহলে এই যে সুস্মিতাদি বললো যে সমাজের জন্য করা নাকি রাজনীতির জন্য করা, তাহলে সমাজের জন্য বার্তা যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বামেদের পক্ষ থেকে, সেটা তো তাহলে ব্রাত্য থেকে যাচ্ছে চিরকাল। তোমরা তো আজকে ওই ছেলে মেয়েগুলো তো হাপিত্যেশ করবে যে যারা রেড ভলেন্টিয়ার হয়েছিল, আজকে তো ওই লোকগুলো হাপিত্যেশ করবে বা সমাজের প্রতি তাদের ঘৃণা জন্মাবে যে যারা কাদম্বিনী আন্দোলনে রাস্তায় নেমে রাতের পর রাত জাগলো। তার মধ্যে তোমাদের যে উইংস ছিল, যদিও ওটা নাগরিকের আন্দোলন বলেছো, বাম প্রচুর নেতা ছিল, তুমি অস্বীকার করতে পারবে না। আমার কথা হচ্ছে যে এখন এই জায়গায় দাঁড়িয়ে সমাজের টেম্পারমেন্ট ভোটের আগে ঠিক 6 মাস আগে তোমরা মাপবে কি করে, বুঝবে কি করে? দেখো, খুব সুন্দর প্রশ্নটা অবতারণা করেছো সমাজের পরিপ্রেক্ষিতে, যে এখন সমাজেই তো মাইক বাজে, মাইকে গান বাজছিল যে চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। যখন গোটা সরকার তার চোখের নজরটা এমন কমেছে যে 2জন মন্ত্রী, একজন বালুবাবু একজন পার্থবাবু, তারা ইতিহাস হয়ে গেছেন বলে তৃণমূল কংগ্রেস তাদের চ্যাপ্টার থেকে প্রায় মুছে দিয়েছে। কিন্তু তারা যে অপরাধগুলো করে গেছে, সেই অপরাধগুলোর জন্য আজকে সমাজের রন্ধে রন্ধে ভুগছে সাধারণ ছাত্র ছাত্রী, যোগ্য অযোগ্য, চাল কাঁকড়ের মতো মিশিয়ে দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা, 8,000 স্কুল বন্ধ, 16,000 মদের দোকান খুলে, রেশন দোকান, পিডিএস সিস্টেম। এই কদিন পরে বিজেপি এখন চিঠি পাঠিয়েছে, এখনো খবরে তোমরা দেখিয়েছো কিনা জানি না, পিডিএস সিস্টেমটা উঠে যায়। আর ওদিকে তো বালুবাবু যা যা করার রেশন কাণ্ড নিয়ে করেছেন, করে এখন বেলে বাড়িতে ছুটিতে আছেন, বাড়িতে কচি পাটা খাচ্ছেন, বাকি সবাই বাড়িতেই কচি পাটা খাচ্ছেন। পার্থবাবু একমাত্র জেলে কচি পাটা হেঁটে আসছে, পার্থবাবুর জন্য ওখানে খাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে সত্যি তো নারী স্বাধীনতা, নারীদের ব্যাপারে মমতা ব্যানার্জির যে সরকার কতটা কাজ করেছে এই নিয়ে বললে ঠিক। পার্ক স্ট্রিট, কামদুনি, গেদে, মধ্যমগ্রাম ইত্যাদি ইত্যাদি করতে করতে একেবারে আরজিকর পর্যন্ত, দেবাশিস ভালো করে খেয়াল করো যে নারীদের ওপর যে আক্রমণ হয়েছে সেটা করেছে কিছু দুষ্কৃতকারী, এটা ঠিক। সেক্ষেত্রে আমরা বিরোধী হিসেবে বামদের বলো, কংগ্রেস বলো, অন্যান্য বিরোধী দল বলো, সবাইকে বলছি, সবাই রাস্তায় নেমেছিল কি জন্য? যে পুলিশ বা প্রশাসন কেন নীরব। বিদ্যাসাগরের মাসির গল্প মনে পড়ছে। আজ অনুব্রতর যখন বল 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 চালাবো, আমার কাছে আছে, চালানোর পর কি দেখতে পাচ্ছি জানো? পুলিশের মা বউ, যে পুলিশ সেদিন যদি ঘটনার সময় শিবদাঁড়া সোজা করে পার্ক স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত শিবদাঁড়াটা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারত,
তাহলে আজকে লিটন হালদারের মা, লিটন হালদারের বউ, তাদেরও তো সামাজিক মর্যাদা আছে। আর শুধু তারা পুলিশের মা বোন কেন, সবাইকে ধরে ধরে মানে বাংলার প্রতিটি মা বোন তাদেরকে যে কুরুচিকর আক্রমণ একজনের মধ্যে দিয়ে করে দেওয়া হলো, তারপরেও তৃণমূল কংগ্রেসের মতো দলই বলতে পারে যে লাস্ট ওয়ার্নিং। কারণ তৃণমূল কংগ্রেস নিজেও জানে মানুষ তাদের লাস্ট ওয়ার্নিং গতবারের নির্বাচনে দিয়ে দিয়েছে। ঠিক বিজেপিকে তো মানুষ বিশ্বাস করেছিল, 16 সালের পরে তো অস্বীকার করার উপায় নেই, থরহরি কম্প হয়ে গেল যখন বামেদের আর কংগ্রেসের ভোট এক জায়গায় এলো। তৃণমূল কংগ্রেস আরএসএস তারা একসাথে বসে ঠিক করলো যে না, এখানে যে কোনোভাবে বিজেপিকে বাড়াতে হবে, হিন্দু আর মুসলমান যে কোনো ইস্যুতে হিন্দু আর মুসলমানের রাজনীতিতে দেখতে হবে। মাংস, পাঁঠার মাংস, গোপাল পাঁঠার মাংস নাকি হালাল মাংস, সেই নিয়েও ভিড় হবে। কালকে রোববার অনেকেই মাংস কিনবে, যে কোনোভাবেও হিন্দু মুসলমানের রাজনীতি করতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সারদা থেকে আরজিকর সন্দেশখালী পর্যন্ত একটা ঘটনার বিচার বাঙালি পেয়েছে? সব কজন বাইরে ঘুরে বেড়াচ্ছে, টিম চেঞ্জ হচ্ছে। বিজেপিরও আজকে মিটিং হয়েছে, তৃণমূলেরও আজকে মিটিং হয়েছে। এখানে যে টিকিট পাবে না সে বিজেপিতে যাবে, বিজেপিতে যে টিকিট পাবে না সে তৃণমূলে যাবে, এক্সচেঞ্জ হবে এদিক থেকে এদিক। ফলে এটা নিয়ে চিন্তার কিছু নেই। এবার এসো সমাজের কনটেক্সট, এবার এসো সব। সত্যি তো আমরা বামপন্থীরা বা অন্যান্য যারা বিরোধিতার জায়গায় করছেন তারা কি শুধু রাজনীতির জন্য করছেন নাকি? সমাজটার সত্যি সত্যি এক উল্টো দিক থেকে একটু ভেবে দেখুন। এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের কোনো চাকরি নেই, এই নিয়ে কোনো আলোচনা আজকে টিভিতে শোতে হবে না। শোটা কী হলো? 21শে জুলাই। 21শে জুলাইয়ের পর 22, 23, 24 জুলাই কী হয়েছিল? পার্থবাবু বান্ধবীর ঘর থেকে টাকা বেরোচ্ছে, পার্থবাবুর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। ফলে 21শে জুলাইটা এমন একটা ল্যান্ডমার্ক, ঠিক এর পরপরই অনেক কিছু ঘটনা ঘটে। ঠিক, এবার আমি বলছি যে এই একই প্রশাসন, পার্থবাবু আছেন তো, সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের, বলতে পারবেন। আচ্ছা, কলতান দাশগুপ্ত বলে আমাদের পার্টির একজন নেতা, তার ফোনটা পুলিশ নিয়ে নিয়েছে, তাই তো? আর অনুব্রত ডাক ডাক ডাক, মাকে ডাক, মাকে ডাক, বোনকে ডাক, বোনকে ডাক করে একেবারে যাই পড়ো নাই আক্রমণ করলো পুলিশকে। কতগুলো দিক, 12,000 লোক হয়েছে। সমস্যা হচ্ছে লোক ঠিক কত বলতে হবে, খবর দিতে হবে। আসলে অনুব্রত কাজল দুজনেই এজেন্ট, কে কত বেশি টাকা তুলে দেবে তাই নিয়ে কম্পিটিশন। 12,000 লোক হয়েছে। দ্বিতীয় মা বোন, দ্বিতীয় মা বোনকে আক্রমণ। তৃতীয়, আরে সব থেকে ভয়ঙ্করটা শুনুন, ডেপুটেশনের ডেট কর, মানে যে পুলিশকে পছন্দ হবে না ডেপুটেশনের ডেট কর। ফলে তৃণমূল কংগ্রেসের ভেতরের যে খোকলা অবস্থা, সেটা এই ফোনটার মধ্যে দিয়ে সব কটা। এদিকে রাজীব কুমার, আমরা জানি না রাজীব কুমার ছিলেন কিনা, কিন্তু রাজীব কুমারের নাম দিয়েও হতে পারে একজন পুলিশকে চমকাচ্ছেন, পুলিশ অফিসারকে 4 রকমের অপরাধ করলেন। তার ফোনটা আজও বোধহয় কালীঘাটে যখন মিটিংয়ে এসেছিলেন দক্ষিণ কলকাতায়, তার হাতেই ছিল। আর ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্তকে জেলে আটকে রাখা হয়েছিল। ফলে বিরোধীদের জন্য জেল আর অনুব্রতের জন্য বেল। এটা টিএমসি এবং বিজেপি দুজনে মিলেই ঠিক করেছে। বিজেপি আজকে অনেক কথা বলবে অনুব্রত সম্পর্কে, কিন্তু একজন ট্রান্সলেটার দাঁড়ান আজকে বলবে অনেক কথা। তারা সব বাংলা চিনে গেল। আর যেদিন তিহার জেলে ছিল সেদিন বিজেপি এমন একজন উকিল দাঁড় করিয়েছিল যে একটা ট্রান্সলেটার জোগাড় করতে পারেনি, অনুব্রত বেল নিয়ে বাইরে চলে। অসাধারণ জায়গা, এগুলো নিয়ে আলোচনা হবে। তবে শুধুমাত্র কলতান দাশগুপ্তের কথা চন্দনদা বললেন, এই কলতান দাশগুপ্তের ইস্যু স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকা ডাক্তারদের উপর আক্রমণ, আরজিকরের ঘটনা প্রসঙ্গে এসেছিল। কিন্তু এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত মিস্টার হালদার, অর্থাৎ পুলিশ সেই আইসি, তার ফোন নেওয়া হলো, অনুব্রতের ফোন নেওয়া হলো না, এটা আমরা সবাই জানি। কিন্তু সব কিছু আমরা জানি, মানে একদম 2011, 12, 13 সালের একদম এই কামদুনি থেকে শুরু করে আরজিকর পর্যন্ত চন্দন দ্বারা বিরাট স্ট্যাটিস্টিক দিলেন। আচ্ছা, এই যে 11 সালের পর থেকে আজকে 25 সাল পর্যন্ত মানুষের দরবারে রাজনৈতিক দলগুলো দাঁড়ায়নি। 11 সালের পরে বলতে গেলে 16 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, 21 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, 14তে লোকসভা নির্বাচন হয়েছে, 19-এ লোকসভা নির্বাচন হয়েছে, 24-এ লোকসভা নির্বাচন হয়েছে। এর মধ্যে দুটো মানে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে 2টো, পুরসভা নির্বাচন হয়েছে 2টো, কর্পোরেশন নির্বাচন হয়েছে 2টো। তাহলে কোনো এই নির্বাচনে তার ফল পড়লো না। এই জায়গাটা হচ্ছে সব থেকে আগে আলোচনা করতে হবে। একাধিকবার একটি রাজনৈতিক দল, যেটা অভিযোগ বিরোধীদের একাধিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছে যেগুলো জনহিতকর নয়, তবুও মানুষ ভোট দিচ্ছেন কেন? নিশ্চয়ই কিছু এক্স ফ্যাক্টর আছে, পার্থপ্রতিম বাবু বলবেন। কিন্তু পার্থদার কাছে যাওয়ার আগে আমি একবার প্রীতম দত্তের কথা শুনে নেব। আজকে বিজেপির অফিসিয়াল স্পোকপারসন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। প্রতিদিন কাউকে থাপ্পড় মারেন, তো থাপ্পড় মারা আপনার কাছে কোনো বড় অপরাধ বলে মনে হবে না, আপনি হ্যাবিচুয়েটেড থাপ্পড় মারাতে। সেরকম তৃণমূল কংগ্রেস নেতারা এই ধরনের গালি দেওয়াতে অভ্যস্ত পুলিশকে। যদি মনে করেন আপনারা যে অনুব্রত মণ্ডল খুব বাজে লোক, সেই ধরনের গালি দিয়েছে,
তৃণমূল কংগ্রেসে আর কোনো বাজে লোক নেই, এই একা এই ব্যাটাই বাজে লোক, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রত্যেকটি নেতাই পুলিশের সাথে তৃণমূল কংগ্রেসের এইভাবেই কথা বলে। শুনুন, সেই জন্য অনুব্রত মণ্ডল যে কাজটা করেছে সেই কাজটা ওনাদের অপরাধ বলে মনে হবে না। বিজেপির নিচু তলার কর্মীরা তারা ফুললি ডেডিকেটেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু উঁচু তলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেককে নিয়ে। আমি আর পার্টিকুলার আজকে এই জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে না বলতেন এই ধরনের কনফিউশাস কথা। এবার উচ্চ স্তরের নেতৃত্বদিনই কথা শুরু হয়েছে, তারা কে কোথায়, কার অবস্থান কোথায়, কার সুতোতে কে বাধা, এটা নিয়ে প্রশ্ন। দ্বিতীয়ত, আজকে কোর কমিটির মানে আজকে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে বৈঠক হলো। প্রীতমদা ভালো বলতে পারবেন যে আজকে যে বুথ কমিটিগুলো তৈরি করা নিয়ে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। কখন নেওয়া হচ্ছে? ভোটের 5.5 মাস 6 মাস আগে। ধরে নিন ফেব্রুয়ারিতে ভোট, তাহলে 6 মাস মতো বাকি, জুলাই থেকে ধরলে 7 মাস বাকি, ফেব্রুয়ারি মার্চে যদি ভোট হয় 7-8 মাস বাকি। এখনই বুথ কমিটি তৈরি হবে, এরপরে দল ভাগাভাগি এদিক ওদিক যাওয়া যাই হবে। আপনারা ভোটের ঠিক প্রস্তুতিটা কখন থেকে নেবেন? মানে এই যে মানুষের কাছে গিয়ে প্রচার করা বা মানুষের দরজায় দরজায় যাওয়া, একটা জায়গায় যদি বুথ কমিটি ঠিকঠাক মতো এখনো তৈরি না হয়, প্রীতমদা, এই যে সাংগঠনিক যে দুর্বলতা, এটা কি বারবার করে আপনাদের মাথা নিচু করে দিচ্ছে ভোটের ফলের দিন? দেবাশিস দা, প্রথমত হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি, পার্টি উইথ ডিফারেন্স, তা আমরা বলি এবং সেটা বিশ্বাস করি এবং আমাদের কার্যকর্তারাও বিশ্বাস করে। পার্টির সাংগঠনিক ব্যাপার আর মিডিয়াতে এসে বলার মতো আমার সেই ধৃষ্টতা নেই এবং আমাদের বলা উচিত না। কিন্তু তুমি যেভাবে কথা বললে না, যে আজকে এই সাংগঠনিক অনেক কথা বললে, অথচ বাংলার মানুষের আশীর্বাদে আমরা যে সরকারি দল আছে, সেই সরকারি দল থেকে খুব বেশি হলে 50 লাখ ভোটের জাস্ট নিচে আছে। সেটা কিন্তু আমাদের কার্যকর্তাদের পরিশ্রম, সাংগঠনিক সফলতার কারণেই আজকে ভারতবর্ষের এই অঙ্গরাজ্যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এই কয়েক বছরের মধ্যে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এর আগে আমাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল, আছে কতটা আছে, এবং কী কারণ আজকে রাস্তায় একমাত্র ভারতীয় জনতা পার্টি লড়ে যাচ্ছে প্রত্যেকটা ইস্যুতে। এইমাত্র আমি দক্ষিণ কলকাতার আমাদের ভারতীয় আপনার পার্টি অফিস থেকে গেলাম, সেখানে আমরা এই মহেশতলাতে কয়েকদিন আগে তৃণমূল লুম্পেন বাহিনীর দ্বারা জিহাদি আক্রমণের দ্বারা যেভাবে মহেশতলার হিন্দুদের অত্যাচার করা হয়েছে, যে মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আজকে আমাদের বাড়ি, মানে আমরা স্লোগান দিচ্ছিলাম না যে কালকে মানে গতকাল মোথাবাড়ি, পরে হবে আপনার বাড়ি, সেম আপনার বাড়ির সামনে চলে এসছে, দোরগোড়ায় চলে এসছে মহেশতলাতে। সেখানে কি তুলসীর মঞ্চ মন্দিরের সামনে হতে দেবে না, তুলসীর মঞ্চ জিহাদিরা মন্দিরের সামনে হতে দেবে না। তো তার জন্য আচ্ছা, তুলসীর মঞ্চ না বসে উন্নয়ন হয় না? মানে বিভাজন না উন্নয়ন, এটা যদি প্রশ্ন হয়, তুলসী মঞ্চ ঠিক ওই তিলজলার ওই এলাকাটা, তপসিয়ার ওই এলাকায় না বসিয়ে প্রীতমদা উন্নয়ন সম্ভব নয়? প্রথম কথা হচ্ছে তপসিয়া না, ওটা মহেশতলা। না না, মহেশতলা নয়, মহেশতলা নয়, আমি আপনাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। মহেশতলা রবীন্দ্রনগর থানার মধ্যে পড়ে না? রবীন্দ্রনগর থানার থেকে 2 মিটারের মধ্যে ঘটনাটা ঘটেছে। আসলে আপনি জানেন না হয়তো, তো জেনে নেবেন, আপনার রিপোর্টাররা আছে, জেনে নেবেন। ওটা তিলজলাও না, তপসিয়াও না, ওটা মহেশতলা। মহেশতলার একটা ওয়ার্ড, ওটা মহেশতলার কিছু ওয়ার্ড মেটিয়ারব্রুজের মধ্যে পড়ে, তো মেটিয়ারব্রুজ অ্যাসেম্বলির মধ্যে ওটা ওয়ার্ড, রবীন্দ্রনগর থানার জাস্ট কয়েক মিটার পাশে। ঠিক। তো সুতরাং ও যেটা বলছে মহেশতলা, সেটাও ঠিক, মহেশতলা একটা তুলসী মঞ্চকে ভাঙা হয়েছে সেটা নিয়েও বলছে। না আমার কথাটা না, যাও, আজকে এই মঞ্চ ভাঙা নিয়ে আমরা কথা বলবো না, আমরা ভোট রাজনীতি নিয়ে হ্যাঁ, কথা বলবো। সেই জন্য তো ভোটের কথা বলছি, ভোট রাজনীতি। আমি প্রশ্ন করলাম যে তুলসী মঞ্চটা না বসিয়ে উন্নয়ন করা সম্ভব নয় বিজেপির পক্ষে, বা ভোট নেওয়া সম্ভব নয়? মানে জাস্ট আমি আপনাকে একদম মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা প্রশ্ন করছি। না, প্রথম কথা হচ্ছে দেখুন, দুটো জিনিস তো গুলিয়ে ফেললে হবে না। আজকে আমরা বলি আপনার বিকশিত করতে হবে, নিজেদের ঐতিহ্য নিয়ে চলতে হবে। নিজের ঐতিহ্য ভুলে গেলে কোনো জাতি পৃথিবীতে সে মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবং যেই জাতির মানে কবে থেকে তার ইতিহাস বা তার সব কিছু, সেটা আজ অবধি এখনও অবধি রিসার্চের পর্যায়ে আছে। 7,000 না 10,000 না 20,000 না কয়েক লাখ, সেটা এখনও কেউ বলতে পারছে না সঠিকই। সুতরাং আমাদের ঐতিহ্য নিয়েও আমরা চলবো এবং সে উন্নয়ন নিয়েও চলবো। আমরাই প্রথম ভারতবর্ষে যে পৃথিবীর মধ্যে আপনার প্রথম থার্ড কি ফার্স্ট এখন দেশ যে চাঁদের যে ভূখণ্ডে আজ অব্দি কেউ যেতে পারেনি, সেখানে আমরা গেছি। আবার 80 কোটি লোককে আমরা গ্যাস দিচ্ছি, আবার আমরা তেজস বিমানও তৈরি করছি, আবার সাথে আমরা প্রত্যেকের বাড়িও তৈরি করে দিচ্ছি। তো সুতরাং আমরা
বিকশিত হওয়ার জন্য যেমন বিকাশ থাকবে তেমন নিজেদের বিরাসত থাকবে, মানে ঐতিহ্য নিয়েও চলবে। তো ঐতিহ্যর মধ্যে আমাদের মা তুলসীকে আমরা প্রত্যেকটা বাঙালি সন্তান প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, তো সেইটা আমরা পুজো করি এবং সেই পুজোর তুলসী তো মন্দিরের সামনেই হওয়াটা বাঞ্ছনীয়, সেখানে সেটা করতে দেবে না, সেই জিহাদিরা সেটা উপরে ফেলে দেবে, সেখানে ডালা নিয়ে বসতে হবে। তো এই নিয়ে হচ্ছে বিবাদ, এই বিবাদে করতে করতে দেখলাম ওখানের যে হিন্দুরা কীভাবে তাদেরকে আজকে মারপিট করা হলো, তাদেরকে মারা হলো। এবং ওখানে একজন স্কুল আছে, সেই স্কুলটার মধ্যেও আপনার সেখানে কিন্তু মুসলমান বাচ্চারাও পড়ে, কিন্তু জিহাদিরা সেই স্কুলটারও ছাড়লো না, সেই স্কুলটাকে আপনার ইট পাটকেল দিয়ে মারলো। আজকে আপনি বলছেন না সমাজ এবং ভোটটা কি ডেমোক্রেসিতে তো আপনার জনসংখ্যার উপর ভিত্তি করে, ভোটটা তো মানুষ দেয়। আজকে দেখুন আমরা যে বারবার বলছি যে জনসংখ্যা যে হার চলছে, আজকে 47-এ আপনার যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো তখন পশ্চিমবঙ্গের আপনার হিন্দু পপুলেশন, আজকে হিন্দু পপুলেশন ডিক্রিজ করে গেছে। কেন করলো? আর আরেকটা পপুলেশন শান্তির বাহিনী, যে মুসলমান পপুলেশন বলি, তাদের আজকে বেড়ে গেছে। কী করে বেড়ে গেলো? যদি এখানকার ডেমোক্রেসি না থাকে তো বাড়লো। এবার বেড়ে কী করলো? আজকে দেখুন এই যে আপনাকে বললাম ডেমোক্রেসি তো ভোটটা মানুষ দেয়, এবং মানুষের আজকে যদি দেখছেন কিভাবে আপনার চারিদিকে জিহাদিরা জঙ্গিরা ঢুকে পড়ছে, তাদের ভোটার তালিকা তৈরি হয়ে যাচ্ছে, তার আগে ভোট দিয়ে ফেলছে। যে জঙ্গি সে আবার দুটো জায়গায় ভোট দিচ্ছে, তো এটা তো হচ্ছে। তো এই কথাটা তো আজকে মমতা ব্যানার্জি স্বীকার করেছিলেন, এবং স্বীকার করে সে অনুপ্রবেশকারীদের আপনারটা স্পিকারকে ছুঁড়ে মেরেছিলেন। তারপরে কি ঘটনা ঘটলো যে অনুপ্রবেশকারী ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাদ্রাসাতে জঙ্গি পেদা হয়। কে বলেছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। যেই দিনকে বললেন সেদিনকের থেকে ওই যে আপনার জিহাদি মুসলমান ভোটটা সরে গেল, এবং মমতা ব্যানার্জি সেটাকে খপ করে ধরে নিল, এবং ধরে নিয়ে উনি সেটা ডিভিডেন্ড পেলেন 2011-তে, এবং পেয়েই তারপর আমরা কি দেখলাম, উনি তার প্রমাণ দিলেন জিহাদিদের শক্তি সিমির একজনকে পাঠিয়ে দিলেন রাজ্যসভা। তো এই যে বললেন না ভোট, এই যে আজকে দেখবেন তারা যে বলবে একটু আগে জাস্ট ওয়ান লাইন বলে শেষ করব, কমিটিটা এখনো 6 মাস আগে কেন হয়নি এটা আপনি বলুন। 100% হয়েছে। আমরা আমাদের তলা থেকে আমরা আবর্তনের মধ্যে যাচ্ছি। আবর্তন বোঝেন? আবর্তন, হ্যাঁ, জীবের আবর্তন হয়, যে প্রত্যেকটা পার্টি থেকে শুরু করে সবকিছুরই আবর্তন হয়। আমরা 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 ওটা আবর্তন ও ঠিক আছে, এটা বিজেপি ভাষায় বিবর্তন আবর্তন একই ব্যাপার। তো তোমার আমরা এইভাবে করতে থাকি, আমাদের প্রতিনিয়ত একবার আপনার বুথের, তারপর আমরা আমাদের মণ্ডল, তারপর আমাদের রাজ্য, তারপর আমাদের জেলা, আমরা আমাদের মতো করছি। সেটা আপনাদের মানে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলতে রাজি না। কিন্তু আজকে যে ভোটের অঙ্কটা, আজকে যে জাস্ট লাইনটা আমার কেটে দিলেন আপনি, যে আপনার থেকে কয়েক সেকেন্ড সময় চাইছি, এই পার্থদা বলবেন দেখুন আমরা তো ভোটে জিতি, দেখবেন বলবেন আরে ভোটে জিতলে আমাদের লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা দুর্নীতি করবো, ভোটে জিতলে লাইসেন্স। এই যে ভোটটা কারা দিচ্ছে? যেই বুদ্ধদেব ভট্টাচার্য এই সিপিএমদের সময় বলে দিয়েছিল যে খালি যে মাদ্রাসাতে জঙ্গি পয়দা হয়, ওই যে পার্সেন্টেজ অফ ভোট, সেই পার্সেন্টেজ অফ ভোটটাই পাচ্ছে। যারা ভালো করে বাংলা বলতে পারে না তারাও আজকে ভোট দিয়ে দিচ্ছে। বেশ একদম ঠিক। আজকে অনেক রাগ ক্ষোভ আছে প্রীতমদাদের দল বিভিন্ন মানে আমাদের এই রাজ্যের বিভিন্ন সিনারিও নিয়ে, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় মুসলিম সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে, এটাকে সামনে আরো ভালো করে এস্টাবলিশ করতে গেলে দেশে 10 বছর পর পর একটা ঘটনা ঘটে, যেটাকে আমরা আদমশুমারি বলি। এই আদমশুমারিটা হওয়া দরকার ছিল। এখন ব্যাপার হচ্ছে প্রীতম দ্বারা বলবেন যে 21 সালে তো রে করছিল করোনার থাবা, এই জন্য আমরা 11-র পর 21-এ করতে পারিনি। কিন্তু বিজেপি নেতারা দলগতভাবে গোপনে 21 সালে শ্রম বিলটা আনা গেছিল পার্লামেন্টে। চন্দনদা সব কথা সবসময় বলতেন। তাহলে কি বিজেপি নেতারা দলগতভাবে কোনো আদমশুমারি করেছেন, যেখানে তাদের আদমশুমারি রিপোর্টে আছে মুসলিম সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং সেই কারণের জন্য তপসিয়া তিলজলা রাজাবাজার এলাকায় তুলসী গাছ লাগাতে হবে? আমি কিন্তু হিন্দু বিরোধিতা করছি না, একদমই এটা ভাববেন না। আমার কথা হচ্ছে যে উন্নয়ন যদি আমাদের লক্ষ্যমাত্রা হয় এবং সবার জন্য, আমি একজন বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম ত্রিপুরাতে, সুনীল দেওধর, বহুদিন আগে। উনি বলেছিলেন যে আমাদের কাছে হিন্দু মুসলিম নয়, আমরা চাই যে সমস্ত স্টেচারের মানুষ যাতে সমান থাকে। আমার কথাটা শুনে অদ্ভুত বিজেপির প্রতি একটা মহন্দ আমি হয়ে পড়েছিলাম। উনি বলছিলেন যে সব মানুষ সমান, কাউকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া চলবে না, মানে অ্যাকর্ডিং টু কাস্ট। মুসলিম বলে তুমি বেশি বেনিফিট পাবে তা নয়। কিন্তু এখন এই যে তুলসী গাছ লাগাতে হবে সব জায়গায়, বা তুলসী মঞ্চ তৈরি করতে হবে, এটা একটা আদর্শগতভাবে থাকতেই পারে।
আচ্ছা প্রীতম দা, এটা বলতে পারবেন যে আমরা হিন্দুরা যারা বাড়িতে তুলসী পুজো করি, মায়েরা বোনেরা তুলসী গাছে জল দেন, মায়েরা বোনেরা এখন আর জল দেওয়ার সময় পান না, মায়েরা যে জল দিতেন সেই তুলসী তলায় পুজো করা কোনো চূড়ান্ত মুসলিম এসে কোনোদিন বারণ করে বন্ধ করতে পেরেছিলেন? ঘাড়ে মাথা ছিল তার? করেছিল? হয়েছিল কি সম্প্রতি? আমরা জানি না। তাহলে না, যদি হয়ে থাকে সেটা ডেফিনেটলি অন্যায় হয়েছিল, আমি 1000 বার বলবো। হিন্দুত্ব, আমিও তো হিন্দু, কিন্তু এখানে এসে হিন্দু কত কথা মুসলিম- বলে গেলাম, অথচ এই যে আপনার 71-এ তার আগে বারবার যে বাংলাদেশ থেকে হিন্দুরা এক কাপড়ে চলে এসছে শুধু একটা শালিগ্রাম শিলা নিয়ে, এসছে। কিসের জন্য? শুধুমাত্র নিজেদের ধর্ম বাঁচানোর জন্য আর নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য। সেটা কেন আপনারা স্বীকার করছেন না? কেন বলছেন না যে এই যে বুদ্ধদেব নিজে বলেছিলেন যে আজকে খারিজি মাদ্রাসে জঙ্গি পায়দা হয়, এই জঙ্গি পায়দা আজকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। 5,500 কোটি টাকা খরচা হচ্ছে মাদ্রাসা ডেভেলপমেন্টের জন্য, আর 800 কোটি টাকা খরচা হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের জন্য। এই তো ডেভেলপমেন্টের ক্যাটাগরি, এই ডেভেলপমেন্টের 100 বার হয়েছে। আমি একটা বিরতি নেব, কিন্তু আজকে তো মানুষ এটা প্রশ্ন করবেন, মমতা ব্যানার্জির কাঁটাতারের বেড়া দিতে পারছে না, দিতে দিচ্ছে না বলে আমরা দিচ্ছি না, মানে কত সভ্য ভদ্রের মতো একটা ব্যবহার আর কি, বালখিল্যতা। তো এখানে যে ল্যান্ডটা কিন্তু আপনার স্টেটের কাছে আছে, তো সেটা যেদিন দেবে সেটা আমরা করে দেবো। জমি দেবে, তারপর কথা বলবো। জাতীয় স্বার্থে কি আবার ফেডারেল Antidote are same. These are all same. These are all same. These are all same. ঠাকুর কণ্ঠটা কোন ফেডারেল These are স্ট্রাকচারের all মধ্যে same. পড়ে? These are all অভিষেক same. ব্যানার্জির নাম All বলে 15 কোটি টাকা দিয়েছে। কোন ফেডারেল These are স্ট্রাকচার? all same. একটার পর একটা These সারা are বছর all একই কথা। same. আমি পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম রায় এমন একটা জেলা থেকে বিলং করেন, তার চারপাশে বাংলাদেশ রয়েছে। এখন পার্থপ্রতিম রায় গত দিন যখন আমার স্টুডিওতে এসেছিলেন, উনি অনুব্রতের বক্তব্য সম্পর্কে মাথা নিচু করেছিলেন। আমি আজকে আর পার্থদাকে অনুব্রত সম্পর্কে জিজ্ঞেস করব না, সবাই এক ধাঁচের হয় না, কেউ জগ ছুঁড়ে মারতে পারে শিক্ষিকাকে, কেউ মা বোনকে গালিগালাজ দিতে পারে, সবাই এক নয়। আমার কথা আপনাদের আজকে এই যে দলগত যে বিভাজন, কোন্দল, কাজল, কেষ্ট ছাড়াও আরও বিভিন্ন ব্লকে ব্লকে এই জায়গাটা সামলে ভোট বাক্সকে ধরে রাখা, তাবড় বিজেপি নেতৃত্বের প্রচার, এর মধ্যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন বাংলায়, এই প্রচারের সামনে দাঁড়িয়ে লড়াই করা কতটা সম্ভব বা কিভাবে করবেন, বা সেই জায়গাটা, এবং 21শে জুলাইকে কিভাবে কাজে লাগাতে চাইছেন পার্থদা? পার্থদা, আপনার নিজের মনে হয় যে এই মানে এই যে অনুব্রতের মতো নেতাদের যখন লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়, এদের আদতেও কন্ট্রোল করা যাবে? এদের কাছে লাস্ট ওয়ার্নিং বলে কিছু হয়? আবার ভোটের আগে যদি কিছু বেফাস বলে ফেলে, দল তো বারও করতে পারবে না, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। এই অবস্থায় সমস্যা আপনাদের মতো নেতাদের। ধন্যবাদ আপনাকে যে আপনি শেষ পর্যন্ত বলার সুযোগ দিলেন। আমি তো ভাবছিলাম আজকে শোটা আমি শুধু শুনবই, এত কথা সকলে বলল, আমি খেই হারিয়ে ফেলেছি। মানে ছোট ছোট টুকরো টুকরো অনেক আনসার দেওয়ার ছিল, কিন্তু এত বিলম্বে বলার সুযোগ পেলাম যে কি আনসার দেবো প্রশ্নগুলোই ভুলে গেছি। তারপরেও কিছু কথা বলবার প্রয়োজনীয়তা রয়েছে। আমি প্রথমেই বলি যে অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপিং যেটা প্রকাশ্যে এসেছে, সেটা সত্য মিথ্যে সেটা পরবর্তী, কিন্তু এই ধরনের কথাকে কখনো দল এন্ডোর্স করে না, ব্যক্তিগতভাবে তো এন্ডোর্স করার কোনো জায়গায় নেই। আমরা কখনোই এই ধরনের কথাকে সমর্থন করতে পারি না, নাম্বার 1। নাম্বার 2, প্রীতম এর একটা কথা আজকে খুব ভালো লাগলো, ওর বাঙালি অস্মিতা, তাকে আমি খুব শ্রদ্ধা জানাই। তিনি বললো যে এমন কিছু ভোটার আছে যারা নাকি ঠিক বাংলাটাও বলতে পারে না, ভোট দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি বিজেপির তাবড় যারা বাংলায় ভোট চাইতে আসে, তারা কেউ বাংলার কথা বলতে পারে না। তো স্বাভাবিকভাবে বাংলা কেন, ভারতবর্ষ আমাদের মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি ডাইমেনশনাল আমাদের এই দেশ, সেখানে যে যার ভাষায় কথা বলবে, যে ভোটার বাংলায় তার ভোট রয়েছে, সে যে ভাষায় কথা বলুক না কেন, তার ভোট দেওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার তো কেউ কেড়ে নিতে পারবে না। তবে এটা ঠিক যে গোটা দেশে আজকে বিজেপি সরকার পরিচালিত হচ্ছে, তারপরেও তার বারবার আমরা শুনছি যে হিন্দুরা প্রেমে, হিন্দু দারুণভাবে বিমর্ষ জায়গা আছে। কেন আজকে বাংলায় শুধু বলা হচ্ছে অশান্তি, মণিপুরের দিকে তোমরা কখনো তাকাচ্ছে? এই সম্প্রীতিও মণিপুরে যে ধরনের কাণ্ড কারখানা চলছে, হিংসা বিদ্বেষ, জাতিদের মার দাঙ্গা, সেখানে তো বিজেপি একসময় ক্ষমতা ছিল, সেখানে কেন্দ্রীয়ভাবে এখন মনিটরিং করা হচ্ছে, তারপরেও কেন এত হিংসে? সেই হিংসে দমাতে ব্যর্থ কেন? বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন ধরনের
পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেগুলো কন্ট্রোল করতে তারা কেন পারছে না? শুধু বাংলার দিকে তাকাচ্ছে, নিশ্চিতভাবে বাংলায় তাকাবে। বাংলায় কোনো ঘটনা হলে বাংলার একজন মানুষ হিসেবে আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমাদের এই বাংলার সরকার সমস্ত বিষয়গুলোকে কিন্তু কোনোটাকে হালকাভাবে বা কোনোটাকে লঘুভাবে বা একতরফাভাবে দেখবার চেষ্টা করে না, যথার্থভাবে প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে সেগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা করে। আজকে ভারতবর্ষে যা সার্বিক পরিস্থিতি, আজকে ভারতবর্ষ হাঙ্গার ইন্ডেক্সে কোন জায়গায় পৌঁছেছে, আমাদের এখানে সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা কোন জায়গায় পৌঁছেছে, আজকে আমাদের সারা দেশে বেকারত্বের হার কি, এই জায়গাগুলো কিন্তু অনালোচিত। কেন মানুষের বাংলার ক্ষেত্রে 100 দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে? বাংলাকে কি রাজনৈতিকভাবে বিজেপি পেরে ওঠেনি বলে এই ধরনের কাজ করছে? এই বিষয়গুলো কিন্তু আজকে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আর যেটা আপনি প্রশ্ন আমাকে করলেন যে সাংগঠনিক বিষয়ে দ্বন্দ্ব, দেখুন দ্বন্দ্ব ব্লকে, অঞ্চলে, জেলায় কিছু কিছু রয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই, কিন্তু দিন শেষে যখন বিজেপির বিরুদ্ধে লড়তে হবে বা বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে, আমাদের তৃণমূল কংগ্রেসের নিচু তলার, উপর তলার সমস্ত কর্মীরাই ঐক্যবদ্ধ। আমাদের নেত্রী একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নিশ্চিতভাবে জেনে রাখবেন তার নেতৃত্বে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসবে। আর সিপিএম এর চন্দনবাবু যেভাবে তিনি কথা বললেন, তিনি 34 বছরের বাম জামানার বিষয়গুলোকে একটু মনে করবার চেষ্টা করবেন। আমি কোচবিহারে, যে কোচবিহারে থাকি, উত্তরবঙ্গে থাকি, সেই জায়গায় আমরা দেখেছি সিপিএম এর রাজত্বে হাড়হিম করা ঘটনাগুলো। এখানে ক্যালসা মিয়া বলে জোনাল কমিটির একজন সম্পাদক ছিল, ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ছিল, তাকে সম্পদ বলা হয়েছে। আজকে তপন শুকুরদেরকে সম্পদ বলা হয়েছিল সিপিএম এর তরফ থেকে। আজকে মজিদ মাস্টারদের বিষয় মানুষ এখনো ভুলে যায়নি। তো তারা যখন এ ধরনের বক্তব্য দেয় দার্শনিক ঢঙে, তখন আমাদের ভাবতে হয় যে সিপিএম যখন ক্ষমতায় ছিল তাদের লাল রক্ত চক্ষু কতটা ভয়ানক এবং বাংলার মানুষের কাছে বিভীষিকার মতো ছিল, সেটা কিন্তু ভুলবার জায়গায় নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম কে মানুষ কোনোদিন ক্ষমতায় আনবে এই বাংলায়, এটা কখনো হবে না বলে একদম আমরা বিশ্বাস ঠিক। পার্থদা, যে ব্যাপারটা একজন দলীয় কর্মী হিসাবে বা নেতা হিসাবে ফিল করতে পেরেছেন, দলের ঊর্ধ্বতন নেতৃত্ব সেটা পারেননি বলেই হয়তো ওই কোচবিহার অঞ্চলের বা ওই অঞ্চলেরই কেউ মনে হয় একজন বাম নেতা তৃণমূলে এসছেন, আমি ঠিক জানি না তার নাম, চন্দন দ্বারা হয়তো বলতে পারবেন, ওই অঞ্চলেরই একজন সম্পদ। এই যে আপনারা বললেন না যে বাম আমলের ভয়াবহতা মানুষ ভুলতে পারেনি, সেই কারণের জন্যই হয়তোবা ওই জায়গার বাম কোনো নেতা, তার বাবাও বাম নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন এবং ছিলেন। দরকার পড়লে বাবাকে অপরাধী সাজিয়ে দিতে পারবে, মন্ত্রী বানিয়ে ছিলেন। দিয়েছে। তিনি আবার পার্থ দ্বারা না চাইলেও তারা চুট করে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়েছেন এবং এখন তাদের ভাষা কি বাঁকান বা ডানকান, আমি আশা করবো দুটোর কানই নিশ্চয়ই ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে উদয়ন বাবু সম্প্রতি অতীতে যে কথা ভাষণ দিয়েছেন যদি শুনে থাকেন, তাহলে উনি নিশ্চয়ই যা যা বললেন, ক্ষমা চাওয়া, লাস্ট ওয়ার্নিং, হ্যান ত্যান, দল পারমিট করে না, ওগুলো উনি ভুলে যাবেন। কারণ দল সবই পারমিট করেছে, কোনোটাতেই কিছু বলেনি। উনি কুচবিহারে বলছেন, কুচবিহারে প্রতিদিন যেভাবে ভাষণ দিচ্ছেন আর যা যা বলছেন সেটা শুনবেন। দ্বিতীয়ত ঠিক কথা, উনি একটা কথা বলেছেন যে বাম আমলে, আমি অস্বীকার করছি না, আপনার সাথে তর্কও করছি না যে বাম আমলে সমস্ত সোনা দিয়ে সব গড়া সভ্যতা ছিল, কোথাও কোনো গণ্ডগোল হয়নি, নিশ্চিতভাবে হয়ে থাকতে পারে। কিন্তু পার্থবাবু 2011 সালের যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতির বইটা দিয়েছিল, ওই বইটা আমি আজও সযত্নে রেখেছি। জানেন, ওখানে বলা ছিল না যে আমরা ইতিহাসের শিক্ষক হইব, যখনই ধর্ষণ ঘটিবে তখনই আমরা অতীতে যাইব, মোগল আমল হইতে আজ পর্যন্ত নানান উদাহরণ দিয়া বুঝাইব, ইহা অতীত হয়ে গেছে, আজও হয়েছে। দাঁড়ান, তাহলে তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে বারবার এই ধরনের সমস্ত অন্যায়, যা অতীতে কোনোদিন বাংলা দেখেনি, কোনো বান্ধবীর খানিক তলায় কোনো মন্ত্রী টাকা লুকিয়ে রাখেনি, আপনাদের হাতে ক্ষমতা থাকার পরেও
আপনাদের 15 বছরে মানতে হবে। কোনো বামফ্রন্টের আমরা এখানে মন্ত্রী জানি নেতার কোমরে দড়ি কিভাবে দিয়ে সিরাজ জেল মিয়াকে খাটাতে দিয়ে পারেননি, এতগুলো অগ্নিদগ্ধ তদন্ত করা কমিশন করে হয়েছে। পয়সা নষ্ট ভয়েস করার বসুনিয়াকে পরেও কিভাবে এ কথা হত্যা বলা করা সাজে হয়েছে। না। ওই রুনুবালাদের কিভাবে ধর্ষণ কথা করা বলা হয়েছে। সাজে না। বাংলার মানুষ বরঞ্চ সবগুলো জানে। মুক্তকার তো আয়নার তাই সামনে জন্য দিয়ে আপনাদের যে আপনার দলে আপনার ক্ষমতায় থাকা অবস্থায় প্রয়োজনীয়তা রয়েছে বিজেপি আপনাদেরকে। কেন্দ্রে আপনারা থাকা আজকে অবস্থায় দাঁড়িয়ে আপনার যেভাবে দুজন ভাষণবাজি মন্ত্রী আপনার করছেন, রাজ্যে নিজেদের জেল আয়নায় খেটে নিষ্ঠা এসে দেখছেন না। রয়েছেন, এটা অথচ অত্যন্ত আপনারা দুর্ভাগ্যজনক। চুপ গলা থেকে আপনাদেরকে ওপর এই মনে পর্যন্ত করিয়ে দিলেই থাকলেই সরকার আপনাদের তৈরি গাত্র করে দাহ চলেছে। শুরু হয়। আপনি এই এখনো মনে জানেন করিয়ে কিনা জানি দিলেই না, আপনাদের বীরভূমের গাত্র যে দাহ শুরু হয়। রাস্তায় টোল আপনারা প্লাজা ছেলে তৈরি হয়েছিল, এই কারণ পুলিশই আপনারা যেই যে টোল প্লাজাকে ভাড়া দিত, বাংলাকে সেই টোল শ্মশানে প্লাজা পরিণত দিয়ে যে করেছেন। টাকা উঠতো, মানুষ সেটা সেই টাকা উপলব্ধি কোথায় করেছে আসতো? এবং আপনি মানুষ জানেন আপনাদের কিনা জানি না, মহাশূন্যে পাঠিয়েছে। বীরভূমে যে পাথর আগামী থানা দিনে থেকে প্রতিদিন আপনাদেরকে টাকা উঠছে এখনো, মহাশূন্যে রাখবে। সেগুলো প্রত্যেকটা অনুব্রত হোক, কাজল হোক, আসলে কোথায় পৌঁছে দেয়? আপনি জানেন কিনা জানি না, ময়ূরাক্ষী থেকে দামোদর পর্যন্ত যতগুলো নদীর দুধারে বালি আছে, কারা তুলে আনে আর কোথায় সেই টাকা জমা হয়? তৃণমূল কংগ্রেস সরকার হিসেবে, দল হিসেবে কোনোটা ফয়সলা করে শুধু খাটমানি নিয়ে। আজকে শান্তিনিকেতনে সোনাঝুরির বিস্তর এলাকা প্লট করে বিক্রি করে দিচ্ছে আপনাদের দলের নেতারা। আজকের খবর একদম লেটেস্ট নিউজ। সোনাঝুরির বিগত জায়গা, একটা বিশাল জায়গা, সেটাকে প্লট করে বিক্রি করা হচ্ছে। সুতরাং মানে দুর্নীতির মানে চরম সীমায় পৌঁছে গেছে। আর আপনাদের দলের আপনারাই পারেন এই দলের নেতাদের আপনাদেরকে কন্ট্রোল করতে, কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারছেন না। এরা আপনার নেত্রীরও এখন কন্ট্রোলের বাইরে। ওই কথা দিয়ে যাচ্ছে এক্ষুনি কাজল শেখ আর অনুব্রত মণ্ডল, আবার গিয়ে যেটা করা সেটাই করবে, ওই ভোটের সময় এক হবে তো। বলি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয় নিয়ে আপনি চিন্তিত হবেন না, বরং আপনার জাতীয় কংগ্রেসের সাংগঠনিক স্ট্রাকচার বা দৃঢ়তা কি রয়েছে সেই বিষয়টা আপনারা ভালোভাবে নজর দিন। তাই জন্য আপনারা দয়া করে আর রাজ্যটাকে বেচবেন না, আপনারা রাজ্যটাকে বেচে দিচ্ছেন তো, আপনারা কোনো জায়গা বাদ দিচ্ছেন না। নদীর তীর বা লোকের বাড়ি, নাহলে সুভাষচন্দ্র বোসের বাড়ির সাথে গিয়ে বলে আপনাদের সিন্ডিকেটের ছেলেরা সুভাষদাকে ডেকে দিন। এই তো আপনাদের দলের অবস্থা। হ্যাঁ, আপনারা আবার কথা বলছেন, আপনারা সমস্ত তো বেচে দিচ্ছেন, কোনো জায়গা ছাড়ছেন না, কোনো জায়গার কোনো। আমি প্রীতমদার কাছে আসবো। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল 70-এর কাছাকাছি বিধায়ক এখনো পর্যন্ত দলে রয়েছে। একাধিক জায়গায় ত্রুটি বিচ্যুতি, চাকরি নিয়ে সমস্যা, নিয়োগ নিয়ে সমস্যা, বিভিন্ন দুর্নীতি নিয়ে আক্রমণ বাম কংগ্রেস এরা করছে। প্রীতমদা, ভোট বাক্সে এগুলোর প্রতিফলন কেন হচ্ছে না বা বিজেপি নেতারা কেন করতে পারছেন না? তার ত্রুটিটা কোথায়? প্রথম কথা হচ্ছে, তুমি যদি ভোটের কথা বলো, ভোটের অঙ্কটা তোমার পার্টিকুলার বুঝিয়ে দিয়েছি যে আজকে আমরা 2024-এর পরেই মোটামুটি 14 লাখের ভুয়ো তালিকা যে নথিভুক্ত হয়ে আছে সেটা ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছিলাম। একজন পাপেট ছিলেন আজিজ আফতাব, তিনি চলে গেছেন। এখন আশা করি নতুনভাবে ভোটার তালিকা আবার করে হবে এবং ভুয়ো ভোটারটা বাদ হবে, সেটা আজকে মিডিয়াতে এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ জানে। আপনি একদম যদি তুমি গোড়ায় দেখো, গোড়ায় এই যে তোমাকে আবার বলবে সেম কথা বলছি, কিন্তু এইটাই কথা যে আলটিমেটলি ভোটটা দেয় জনসংখ্যা। তুমি বলো তো, টোটাল ভোট পাচ্ছে না 2 কোটি সামথিং, আমাদের থেকে 50 লাখ বেশি, 3 কোটির থেকে একটু কম। এই যে ম্যাক্সিমাম ভোটটা কারা? এই তো তোমার এখন, যখন বুদ্ধবাবু বলে গেছিল 7,000 মাদ্রাসা, এখন সেটা হয়ে 10,000 মাদ্রাসা। তাদের থেকে বেরিয়ে তারা কোথায় যাচ্ছে? আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমার খুব দুঃখ লেগেছে বা খারাপ লেগেছে এই কারণের জন্যই, কারণ চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বা যাদের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়িয়ে বা যারা উপেক্ষিত তাদের পাশে দাঁড়িয়ে যে পরিমাণ আন্দোলন হয়েছে বিজেপির, তার থেকে বেশি আন্দোলন হয়েছে আমরা দেখেছি তুলসীতলায় দাঁড়িয়ে। এর কারণটা কি? মানে এই যে ইস্যুগুলোকে ক্যাপিটালাইজ করতে না পারা, বরঞ্চ সেখানে আমি জানি না, আপনি অবশ্যই হয়তো সেকুলার মতাদর্শে বিশ্বাসী হতে পারেন বা নাও হতে পারেন, সেটা আমার বিষয় নয়, কিন্তু আমার কথা যে হিন্দু মুসলিম করতে গিয়ে বিজেপি কি প্রায়ার ইস্যুগুলোর সঙ্গে ইনজাস্টিফাই করছে? জাস্ট এক লাইন বলে আমার হাতের সময় নেই। আসলে প্রথম কথা হচ্ছে, বিজেপির ইস্যুটা তো আপনি ঠিক করে দেবেন, বিজেপির ইস্যু বিজেপি ঠিক করে দেবে। আজকে যেভাবে জনসংখ্যা জেহাদের মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাতে ইন্ডিজোট বিশাল করবে না। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা
বিশ্বাস করবে? এই জনসংখ্যা যে আজকে দেবাশিস, এই জনসংখ্যা কিরকম ভোটটা কৌশল করে দেখো। ভোটটা দিয়ে তাদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, চুরি করবো, চাকরি করবো, চাকরি চুরি করবো, রেশন চুরি করবো, সব চুরি করবো। সুতরাং এইটা এক মিনিট, শেষ করবো। এক মিনিট। কিন্তু দেখো দেবাশিস, জানি আলোচনা করেছি, হিন্দু হোমল্যান্ডকে জানি আলোচনা শুরু করেছি, জানি আলোচনা শুরু করেছিল, সেখান থেকে কত ক্লোজ দূরে চলে গেল। তাহলেই সবকিছু আলোচনা হচ্ছিল বিজেপি, তৃণমূল, দুটো দল তাদের সাংগঠনিক অবস্থান। এবার দেখো বিজেপি চাকরি, চালের দাম প্রতি মাসে চালের দাম বাড়ছে, এরা বিজেপির লোকেরা চাল দাম খেতে হয় না, সরষের তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, চাকরি নেই, এগুলো নিয়ে কোনো আলোচনা করতে দিল না। আসলে সারাক্ষণ সেখানটাই বলছি, আমি সেখানটাই বলছি, একদম আজকের হাতে সময় নেই, সবাই জেলে যেমন ছিল জেলে চলে এলো, সময় নেই, আমাকে শেষ করতে হবে। এটাই আলোচনা। না আমি শেষ করছি, হাতে আর সময় নেই। এই সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রশ্ন হচ্ছে, ইস্যুটা হওয়া দরকার আজকে তৃণমূল শাসক দল, রাজ্যের মানুষ বেছেছেন বিরোধী দল, এটা বাম কংগ্রেস বা আমি ঠিক করে দিইনি, মানুষ বেঁচেছেন। এই যে প্রথমেই বললেন না 50 লাখের ভোট ডিফারেন্স, ঠিক বলেছেন 21-এ, কিন্তু 24-এর স্ট্যাটিস্টিক্স উনি বললেন না। 24-এ যে ভোট কমেছে, 24-এ বিধান লোকসভা 19-এর নিরিখে লোকসভায় ভোট কমেছে, আপনাদের আসন কমেছে, প্লাস পার্সেন্টেজ ভোট কমেছে। আমি মেনে নিলাম বিধানসভা লোকসভার ইস্যু আলাদা। আরে বাবা, আমি কি বাম, আমি কি তৃণমূল? আমার সঙ্গে লড়াই। আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই, হাল্লা বলে আজকে এখানে শেষ করব, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে ক্যালকাটা নিউজে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, নমস্কার।